সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সংস্কার বনাম বাস্তবতা। এছাড়া দিনের যে উল্লেখযোগ্য খবরগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। শুরুতেই তাদের সাথে পরিচিত হতে চাই। আমার সঙ্গে মুহূর্তে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাই। আছেন সাংবাদিক, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত এই আয়োজনে। সংস্কার বনাম বাস্তবতায় অনেক কিছুই আসবে। আমরা একটু শুরু করতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে শুরু করি। আমার শুরুর শিরোনাম যেটি ছিল যে সচিবালয়ে কাল বৈঠক হবে, দুপুরেই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতির ভোট আসলে হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সবাই ধরে নিচ্ছেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে, যদিও আপনারা রিভিল করেননি এখনও। আগামীকাল জানতে পারবো আমরা সেটি। একটু জানতে চাইবো যে আপনার চোখে আসলে রাষ্ট্রপতি হওয়ার মতো অবস্থায় বিএনপিতে কে আছেন, কে উপযুক্ত মনে করছেন। এবং আরেকটি প্রশ্ন ছোট করে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অলি আহমেদকে নিয়ে জামাতের যে পর্যবেক্ষণ, তারা বলছেন যে এমপিরা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে অলি রাষ্ট্রপতি হতেন। এটি নিয়ে কি মন্তব্য করতে চাইবেন? প্রথম কথা হচ্ছে, বিএনপির একাধিক ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত মানুষ আছেন বিএনপিতে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে পার্টির মহাসচিবকেই কিছুটা এগিয়ে রাখছেন টিভি বা পত্রিকা, যেভাবে বলি। সোশ্যাল মিডিয়াতে তো মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যেমন ডক্টর মুশাররফ, ডক্টর মঈন খান, এই ধরনের প্রবীণ এবং অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ বিএনপিতে আছে। তবে বাংলাদেশের দীর্ঘদিনের বাস্তবতায় ধরেন গত 18 বছর ধরে যে দেশে আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য, সেখানে একঝাঁক মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আমার বিশ্বাস এবং ধারণা। তার মধ্যে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মুশাররফ বা মঈন খান, এরা আগাগোড়া একভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, সবাই সিনিয়র এবং স্থায়ী কমিটির সদস্য। তো সেই জন্য এখনো পর্যন্ত পার্টি যেহেতু সিদ্ধান্ত নেয় নাই এবং ঘোষণা করে নাই, সেই পার্টির একটা দায়িত্বশীল অবস্থানে থাকা, এই অর্থে আমার পক্ষে মানে স্পেসিফিক বলা কঠিন। হয়তো আজকে নির্ধারিত হয়ে যাবে, কালকে তো একটু ঘোষণা হবে, তখন তো সবাই এটা জানতেই পারবে। উদ্বিগ্নতা থাকে যে কে হচ্ছে, হ্যাঁ, যেমন বিভিন্ন মাধ্যমে থাকে, নেতৃবৃন্দ বা অন্যান্য রাজনৈতিক দলেরও এরকম আমার কাছে বহু। এমনকি আমি পরশুদিন একটা রিক্সায় করে যাচ্ছিলাম, তো রিক্সা চালক নিঃসন্দেহে রাজনীতির সচেতন ব্যক্তি বোধহয়, আমার কাছে হঠাৎ করে তার মতামত দিয়ে ফেললো, এটা কি মনে করেন আপনি? একজনের নাম উচ্চারণ করে দেখলাম যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি, ভাবছি, তারাও কিন্তু তার কাছাকাছি চিন্তা করছে, ভাবছে। সেই জন্য এইটা এখন সমাজে অন্যতম আলোচিত ঘটনা আমার কাছে মনে হয়েছে, যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এবং অন্যদের প্রার্থী কারা, মানে বিরোধী দলের প্রার্থী কারা, যেমনটা বললেন ডক্টর কর্নেল অলি সাহেব, তিনি জামাত বা 11 দল বললে ভালো হয়, তো 11 দলের মনোনীত প্রার্থী। তো অলি সাহেবের রাজনীতির শুরুটা বলা যায় বিএনপি থেকেই। তো বিএনপির সঙ্গে টানাপোড়েনের কারণে একসময় তিনি বিএনপি থেকে ছিটকে যান। ছিটকে যাওয়ার পরে তার মতো করে সে চেষ্টা করছে। তবে এবারকার আন্দোলনের শেষের দিকে তিনি বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, আমি যতটুকু জানি। তারপরে সেটি যখন বাস্তবে রূপ নেয় নাই, তখন তিনি তার দল বা তার অন্য যে সিদ্ধান্ত, যেটা 11 দলের সঙ্গে তিনি গিয়েছেন এবং সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। তবে তার কিছু মন্তব্য মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একজন প্রবীণ মানুষের কাছে এই ধরনের মন্তব্য
না আসলে বরঞ্চ ভালো হতো। এটা কি সাম্প্রতিক সময়ে? অতীতেও করেছেন, তারই ঘেঁষাঘেঁষি এখনো করছেন। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে সে কথাগুলো নাইবা বললাম। তবে ওই মন্তব্যগুলো আসলে হয়েছে কি এক একটা বয়সে আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, তাই তো, ছাত্র দলের সভাপতি ছিলাম, ডাকসুদ ইলেকশনও করছি। তো ওই সময় ওই বয়সে আমার শব্দ চয়ন বা আমার বক্তৃতা যদি কেউ মনে করে তাহলে মনে করতে হবে ওটা ছাত্র জীবনের বক্তৃতা, যদি বিতর্কও থাকে সেটা ওইভাবে নিতে হবে। তা আমাদের বন্ধু বান্ধবরা যারা আছে তারাও এখন অনেকে প্রবীণ এবং জাতীয় রাজনীতিতেও আছে, তাদের বক্তৃতাও আমি সিরিয়াসলি তো নিব না যদি প্রচার মাধ্যমেও আসে। তো ওই রকম তরুণ বয়সে যেটা মানায় সেটা তো একটা পরিপূর্ণ বয়সে এসে মানুষের মানায় না এবং করাও উচিত না। ওটা একটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো। এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদ অনুযায়ী যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হতো সেক্ষেত্রে আপনারাও যেটাতে আসলে রাজি ছিলেন, বলেছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে বিষয়টি সেটি নিশ্চিত করা যেত। আপনারা কি এখন এটা নিয়ে আসলে কিভাবে ভাবছেন, বিএনপি কিভাবে ভাবছে যে রাষ্ট্রপতি যদি জনাব মির্জা ফখরুল ইসলাম হয়ে যান বা অন্য যে কেউ আপনাদের মধ্যে থেকে হলো, সেখানে কি আসলে ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন আছে কিনা? বিএনপি কিন্তু জুলাই সনদের বাইরে যায় নাই, প্রতিনিয়তই জুলাই সনদকে ডিফেন্ড করছে এবং এই কথাও বলেছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। তো আমি এটা নিজে বিশ্বাস করি জুলাই সনদের সঙ্গে বিএনপির কোনো সংঘাত নাই, তবে এটি পার্লামেন্টের মধ্য দিয়ে হতে হবে। এটা মুখের উচ্চারণ আর পার্লামেন্টে গিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো, আলোচনার মধ্যে দিয়ে সেটি তো হতেই পারে, না হয়তো কোনো আমার বিবেচনা না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, সব থেকে বড় কথা যেটা পারস্পরিক শ্রদ্ধা, বিচক্ষণতা, সভ্যতার মধ্যে থেকে আমার মনে হয় রাজনীতি সে তরুণ হোক, মধ্যবয়সী হোক আর প্রবীণ হোক, কারণ তাদেরকে লক্ষ্য করে দেশবাসী, তরুণরাও তো, তাদের মানে সম্পর্কে এমন কোনো বলা উচিত না যেটা ভবিষ্যৎ বংশধর হিসেবে ভবিষ্যৎ রাজনীতিকরা কালিমা লেপন করে এমন কোনো ভাষা শিখুক। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আলতাফ পারভেজ আপনার মন্তব্য একটু নেওয়ার চেষ্টা করবো রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে। আমি যেটি বলছিলাম যে 1991 সালের পরেই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 35 বছর পর। এই সময়ে এটা কতটা গুরুত্ব বহন করে এবং সেই সাথে আমি যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলাম সেটি বাস্তবায়ন হওয়া কতটা জরুরি বা এটার প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ। আমার শ্রদ্ধাভাজন সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কে রাষ্ট্রপতি হবেন আমরা জানি না এখন, কিন্তু কোন দলের রাষ্ট্রপতি হবেন সেটা প্রায় নিশ্চিতভাবে আমরা জানি। তো এখানে ফলে গুরুত্ব যেটা পাওয়া উচিত ছিল সেটা হলো কে হবেনের চেয়েও আমরা এই পদটাকে আরো একটু ক্ষমতায়িত করতে পারতাম কিনা। দেখুন, আমাদের যে গণ অভ্যুত্থান হলো তার আগের দশকে বা 2-3 দশক ধরে একটা তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের প্রধানমন্ত্রীরা নির্বাচিত হলেও ব্যবস্থাটা এমন তারা একটা মানে উপনিবেশিক কাঠামো তাদের স্বৈরতন্ত্রের প্রতিভূতি পরিণত করে ফেলে। ফলে গণ অভ্যুত্থানের একটা চাওয়া ছিল ক্ষমতার এই আরো ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা নেওয়া যায় কিনা, বিশেষ করে সাংবিধানিক যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলোর নিয়োগে অধিকার বা কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া যায় কিনা। আমরা তো আশা করেছিলাম, নাগরিক সমাজের দিক থেকে একটা বড় আশা ছিল যে গণ অভ্যুত্থানের পরে এই ক্ষেত্রে একটা সংস্কার হবে। দুই ধরনের সংস্কার হতে পারত, কেন্দ্রীয় ক্ষমতার কিছু স্থানীয় সরকারের হাতে যেতে পারত, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছু রাষ্ট্রপতির হাতে আসতে পারত। এর ফলে রাষ্ট্রপতির পদটা আরো গুরুত্ববহ হতে পারত এবং তার সুফল কিন্তু রাজনীতিতে, সমাজ জীবনে মানে একটা নতুন বন্দোবস্ত হিসাবে আমরা দেখতে পেতাম। বাংলাদেশের রাজনীতির বাক পরিবর্তনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাষ্ট্রপতির ভূমিকাগুলো দেখেছি আসলে। সেটা তো একটা বিশেষ সিচুয়েশনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু তারা ক্ষমতা চর্চা করতে গেলে কি হয় আপনি বদরুদ্দোজা চৌধুরীর আমলে নিশ্চয়ই সেটা স্মরণ করতে পারি আমরা। তার মানে আসলে ক্ষমতা চর্চার জায়গা নেই, তাদের স্বাধীন মতামত রাখার কোনো নির্বাহী সুযোগ নেই। ফলে সেই সুযোগটা তৈরি হওয়া দেশের প্রয়োজনে জরুরি ছিল। বিশেষ করে গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গায়
এটা ছিল যে একটা ক্ষমতার ভারসাম্য আসবে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা একচেটিয়া ক্ষমতা, প্রায় নিরঙ্কুশ ক্ষমতা, দেবতুল্য ক্ষমতা, সেই জায়গাটা একটু কাটছাট হয়ে রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা যাবে, কিন্তু সেইটা হলো না। আমি বলবো যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন যে কৌতূহল, সেইটা নির্বাচনের পরের দিনই আসলে মিইয়ে যাবে। কারণ মানুষ এখন শুধু জানতে যাচ্ছে কে হচ্ছে, বিএনপিতে তো অনেকেই যোগ্য আছেন, সেই জন্য এই কৌতূহলটা। কিন্তু এই পদকে যদি ক্ষমতায়িত করা হতো তাহলে বাংলাদেশ লাভবান হতো। একদম। আমি একটু অন্য একটা বিষয়ে এবার একটু কথা বলতে চাই, পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলতে চাই। কেননা আমরা দেখলাম যে ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, দীনেশ ত্রিবেদী, তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পরের দিন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটি বেশ আলোচিত একটি ঘটনা, কেননা অভ্যুত্থানের পর থেকে আমরা আসলে নজর রাখার চেষ্টা করছি যে ভারতের সাথে সম্পর্কটা কোথায় যায়। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে কূটনৈতিক সম্পর্কের জায়গাটুকু, ভারত আসলে এই মুহূর্তে বিএনপির সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক তারা আসলে প্রত্যাশা করছে? ধন্যবাদ। আসলে দেখুন, প্রতিবেশীর সাথে তো সম্পর্ক ভালো করার কোনো বিকল্প নেই, প্রতিবেশী তো পাল্টানো যাবে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের দুটো দেশ আমাদের প্রতিবেশী, উভয় দেশের সাথেই সম্পর্ক খারাপ যাচ্ছে এবং উভয় দেশের সাথে আমাদের কিছু দ্বিপাক্ষিক সমস্যা দাঁড়িয়ে গেছে। সমস্যাগুলো গুরুতর এবং সমস্যাগুলো পুরনো, ফলে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্মার সাথে চীন আমাদের মানে ডাইরেক্ট লিঙ্কের প্রস্তাব দিচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যার কারণে আমরা ওই দিকেও এগোতে পারছি না, বা এগোতে গেলেও সমস্যা হবে। তার মানে আগে রোহিঙ্গা সমস্যার সমাধান করে নিতে হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যা বহু, প্রায় মানে কোনো নদী নিয়েই চুক্তি নেই। গঙ্গা চুক্তি যেটা আছে সেটাও এই বছর মেয়াদ শেষ হয়ে যাবে। সীমান্ত সমস্যা আছে, পুশিনের সমস্যা আছে, বাণিজ্যিক ভারসাম্যের সমস্যা আছে, এবং সর্বশেষ যুক্ত হয়েছে শেখ হাসিনাকে ঘিরে সমস্যা। কিন্তু এগুলো তো সমাধান হতে হবে, এবং সমাধানের তো একটাই পথ, সেটা হলো সংলাপ। এবং আমি বলবো নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কটা আরও তিক্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে নির্বাচিত সরকার আসার পরে সম্পর্ক আমি বলবো উন্নতি হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আবার কিছু বিরূপ ঘটনাও আছে। সেটা কি রকম বিরূপ ঘটনা? যেমন ভারত যখন একজন রাষ্ট্রদূতকে পাঠালো, উনি বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে কথা বলছেন, ঠিক এই সময়ে উনি বলছেন যে সম্পর্ক উন্নয়নের জন্য তারা আগ্রহী, ঠিক এই সময় শেখ হাসিনা ওইখানে প্রেস কনফারেন্স করলেন, তাকে সেটা করতে দেওয়া হলো। তো এইটা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী যে জনমত, যে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তাকে ক্ষুব্ধ করেছে। এটা বিএনপির জন্য বিব্রতকর হয়েছে, অস্বস্তিকর হয়েছে। বিএনপি বিরোধী দলগুলো থেকে একটা চাপের মুখে আছে। কিন্তু এই সামগ্রিক পরিস্থিতিতেও আমি যেটা বলতে চাই, দেখুন, বর্মার সাথে যেমন রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করে আমাদের সম্পর্ক করতে হবে, আমরা যেন ওই দিকে রোহিঙ্গা সমস্যায় আটকে থাকলে সম্পর্ক উন্নয়ন হবে না, তেমনি এদিকেও শেখ হাসিনাকে কেন্দ্রে রাখলে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো না। মানে এইটা একটা অবশ্যই বড় সমস্যা, এটা অবশ্যই বাংলাদেশের অসন্তোষের কারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও কূটনীতিকে সুযোগ দিতে হবে। কূটনীতিকে সুযোগ দিলে কি হয়, দেখুন, ভারতের যে নতুন রাষ্ট্রদূত, উনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, ওই দিনই উনি দিল্লি গেলেন, এবং পরের দিনই ভারত কিন্তু প্রধানমন্ত্রীকে নতুন ভাষায় নতুনভাবে আমন্ত্রণ জানালেন। তার মানে ডিপ্লোমেসিকে সুযোগ দিলে পরিস্থিতি কিন্তু পাল্টায়। এইটা হলো এক তাৎক্ষণিক একটা নজির। ব্রিক্স সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী যাবেন বলে আমি অন্তত আশা করি, কারণ এটা একটা সুযোগ। কারণ 11টি দেশের সাথে এখানে আলোচনার সুযোগ আছে, সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। আমাদের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ এই মুহূর্তে বিমস্টেককে প্রতিনিধিত্ব করছেন, এটার চেয়ারম্যান। বিমস্টেকের 7টি দেশও আশা করছে তাদের চেয়ারম্যান যে সেখানে তাদের প্রতিনিধিত্ব করবেন। ফলে এই যে আলাপ আলোচনাগুলো, এমনকি ব্যক্তিগতভাবে তারেক রহমানের জন্য এটা আমি বলবো একটা সুযোগ, কারণ উনি রাজনীতিতে নতুন নন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নতুন। ওনার সাথে ইতিমধ্যে দেখা হয়েছে কেবল মালয়েশিয়া এবং চীনের নেতৃবৃন্দের, কিন্তু এখন ব্রিক্সের 11টি দেশের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ, বোঝাপড়ার সুযোগ, এবং বাংলাদেশের আসলে বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি সব সমস্যা আসলে ব্রিক্সের দিকে এখন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব শামসুজ্জামান দুদু, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ এই জায়গাটা সেট করতে পেরেছে কিনা, আমাদের সরকার সেট করতে পেরেছে কিনা, যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে
কতটুকু হবে, কিরকম হবে? এই যে যেমনটি বলছিলেন জনাব আলতাফ পারভেজ, যে আসলে সংলাপের জায়গাটুকু থাকতে হবে এবং প্রতিবেশীকে যেহেতু আমরা ইগনোর করতে পারবো না, ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এবং সেই সাথে সম্পর্কের জায়গাটুকু আমরা আসলে কতটুকু এখন চাই ভারতের সাথে? প্রথম কথা হচ্ছে যে সংলাপটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়। রাজনীতিতে তো অবশ্যই, কূটনীতিতে একটা দুটো ঘটনার মতো সংলাপ একটি, এসব বিবেচনায় ঠিক আছে। কিন্তু আমি যার সঙ্গে সংলাপে যাব সেই জায়গায় আমার ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব আমি কি ছেড়ে যাব, ত্যাগ করে যাব, নাকি আমার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আস্থা এটি তৈরি করার পরে যাব। এটা এই কারণে বলছি, আমি কাজকে বন্ধু মনে করব যে 18টা বছর বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, ধ্বংস করেছে, শেষ করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থা। অর্থাৎ শেখ হাসিনা 3টা নির্বাচন করেছেন, 3টাই তামাশার নির্বাচন বলে আন্তর্জাতিক মহলগুলো এটাকে চিহ্নিত করেছে। সেই তামাশার নির্বাচনকে প্রথম যদি কোনো দেশ সমর্থন করে থাকে সেটা হচ্ছে ভারত। ভারত কিন্তু এখন শেখ হাসিনাকে জায়গা দিছে, এটা কিন্তু খুব একটা নতুন কিছু না। এটা আমরা দৃশ্যমান দেখছি না, এটা 15 থেকে 17 বছর আগেই তাকে মানে শুধু সমর্থন না, মানে সব থেকে মানে বাংলাদেশকে উজাড় করে ভারতকে দিছে। এটা তৎকালীন প্রধানমন্ত্রী মানে দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মন্তব্য করছে, আমি এমন কিছু দিছি ভারতকে, এটা ব্যাখ্যা করে না। হ্যাঁ, কখনো বলবে না। যেমন আমাদের যেটা অর্থনীতির অন্যতম মানে ভূমিকা রাখতে পারতো, মোংলা বন্দর দিয়ে দিছে বিনা পয়সায়, চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে। তো এগুলো হয়তো এমন কিছুর মধ্যে পড়ে, এবং তার জন্যে এই তামাশার নির্বাচনকে প্রথম ভারতই সমর্থন। একবারের জন্য বলেছে এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে একবার করছে ভালো, দ্বিতীয়বার এটা ঠিক না, তৃতীয়বার করছে ভালো, তৃতীয়বার এটা না। যতক্ষণ পর্যন্ত উৎখাত না হয়েছে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের সপক্ষে তাদের কোনো ইয়ে নাই, ভূমিকা নেই। দেখেন না, এটা কি নির্দয় নির্মম এই দেশের গণহত্যাকারী, মানে অর্থ পাচারকারী বাংলাদেশকে এক ধরনের উপঢৌকন দেওয়া, মানে মানে লিখিত, মানে এটা খালি বাকি ছিল। আমি তো অনেক সময় বলছি যে এই নিজস্ব প্রণালীতে যে পার্লামেন্ট করছেন, ও লেনদুম দর্জির মতো ওখানে প্রস্তাব পাশ করে ভারতে এসে ইয়ে দেয় কিনা বাংলাদেশকে, মানে সে এমন একটা পর্যায়ে গেছিল। তারই সর্বশেষ মানে পুরস্কার হচ্ছে ভারতে আশ্রয় দেওয়া। লক্ষণীয় ব্যাপার, সে আমেরিকা যেদিন সে ভারতে গেছে তারপরের দিনই তার ভিসা বাতিল করছে। সে আমেরিকাও যেতে চাইছে, তার ছেলে থাকে, বোন থাকে ব্রিটেনে, ব্রিটেন তার ভিসা দেয় নাই। একমাত্র ভারত ছাড়া এখন ভারত গাড়ি থেকে নামানোর আমার কাছে মনে হয়েছে এটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এইটি যদি মনে করছেন যে ভারত আসলে সেটা চাচ্ছে, মানে সেটির বিনিময়ে হলেও বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার, বারবার ইনভাইট করছেন আমাদের প্রধানমন্ত্রীকে, আমন্ত্রণ জানাচ্ছেন নানাভাবে। মনে করার ব্যাপার না, সে তো নিজেই স্বীকার করছে সে নির্বাচিত সরকার হলে ভারতের সঙ্গে বাংলাদেশের মানে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেবে তারা। তো এটা তো ভারতেরই মানে ইচ্ছার বহিঃপ্রকাশ। বাংলাদেশ চাই শেখ হাসিনা মানে গণতন্ত্র হত্যাকারী, মানে গণহত্যাকারী লুটেরা তাকে ফেরত। এমনকি সে তো ফাঁসির আসামি, সেটা মানে কি বলবো, এটাকে ভালো লোককে তো আশ্রয় দেয় নাই। যেমন আমাদের অনেকে ওই বর্ডার ক্রস করছে না করছে গুলি করে মেরে ফেলে, কৃষক হয়তো ছাগলের দিকে গেছে, ছাগল আনতে গেছে, গুলি করে মেরে ফেলে। মানে এই যে পুশিন করছে মুসলমান, সে বাংলাদেশের নাগরিকও না, খালি মুসলমান হওয়ার কারণে বাঙালি মুসলমান জোর করে এদিকে নিয়ে আসছে। তা আমি বলি যে পুশিন যদি তারা করতেই চায় সত্যিকারের, তাহলে 1 নম্বর হতে পারে শেখ হাসিনা। কিন্তু এরকম ইতিহাস কি আমাদের আছে যে আমরা কোনো আসামিকে আসলে বাইরের দেশ থেকে নিয়ে আসতে পেরেছি? বিশেষ করে ভারতের কথা যদি বলি, তারা ফেরত দিয়েছে। হ্যাঁ, ফেরত দিছে,
চুক্তির আওতায় অপরাধীদেরকে ফেরত দিছে ভারত আমাদের, আচ্ছা, এমন ঘটনা আছে এবং চুক্তিও আছে। চুক্তি আছে। হ্যাঁ, সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসে তো, এবং আমাদের দেশ থেকেও তারা নিয়ে গেছে। ওই যে কয়েকজন ইয়ে ছিল মানে ভারতীয় এই দেশের, তারা চুক্তির আওতায় তাদের আসামি নিয়ে গেছে এবং বাংলাদেশে দিয়ে দিছে। সেই ওই অর্থে শেখ হাসিনাকে তারা রাজনৈতিক নেত্রী মনে করছে। তাদের মানে কি বলবো এটাকে, সব থেকে বেশি যোগানদাতা, মানে অর্থ সম্পদ, এবং এমন অনেক চুক্তি করছে যে চুক্তিগুলো বাংলাদেশকে এক ধরনের ধস নামাই দিছে। তো এখন আমার কাছে যেটা মনে হয়, মানে বাংলাদেশ কতটা তাদের সঙ্গে মিশবে তার থেকে বেশি আছে ভারত। মানে এটা তো অনেক পুরাতন রাষ্ট্র, অনেক চাণক্য দেশে আছে, কূটনীতি আমাদের থেকে তারা বেশি ভালো বোঝে বলে তাদের দাবি। তো ওইটার পরিমাপ করে এই দেশে হ্যাঁ অপরাধীদের জায়গা দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আদৌ সম্ভব কিনা, এটা বাংলাদেশের থেকে তাদের ভেবে দেখাটা খুব যৌক্তিক। একজন দর্শক আছে আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন আপনারা ভালো করবেন। আছেন? আমি দুদু স্যারের সাথে একটা প্রশ্ন রাখতে চাই। বলবেন। সংস্কার বনাম বাস্তবতা, সংস্কার করবেন কিভাবে? এই যে বিদ্যুৎ খাতটা, এত গার্মেন্টস সেক্টর, ছোটখাটো ব্যবসায়ীরা, এই যে জ্বালানি খাতে যে সমস্যাটা, এই সমস্যাটাকে আপনারা কেন আগে ধরলেন না? আর দ্বিতীয়ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনারা সরকার বলবেন আমরা দেখতেছি, চেষ্টা করতেছি, এগুলা ঠিক না। ভালো লোক বসান, ফ্যাসিবাদ দূর করেন, ভালো লোক বসান, অভিজ্ঞতা লোক বসান বিভিন্ন সেক্টরে। আপনাদের এখনো রাষ্ট্র পরিচালনা ভুল আছে বিএনপি সরকারের। আপনি আমার নাম্বার চেক করে আপনি সরাসরি দুদু স্যার, আপনার সাথে আমার পরিচয় আছে, আপনার সাথে আমার পরিচয় আছে, কথা হয়েছে, কিন্তু আপনি স্যার আপনারা রাষ্ট্র চালান, ভালোভাবে চালান স্যার। মানুষ খেতে যাওয়ার আগে, মানুষের ব্যবসা ধ্বংস করার আগে সব খাতগুলো সংস্কার করে ভালো ভালো লোক বসান। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি, আমি ময়মনসিংহ দাপুনিয়া থেকে শাহিনা আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। জি, আমি আমার প্রশ্ন করার সময় আমার এখানে বিদ্যুৎ নাই। আমি প্রমোতে করে জিজ্ঞেস করে ওনার শামসুজ্জামান দুদু সাহেবের কাছে আমার প্রশ্ন করতেছি আর কি। জি, ঘটনাটা হইলে শুনেন, গতকালকে রাত্রে 1টা থেকে 5টা পর্যন্ত আমার স্ত্রী অসুস্থ। আমরা গ্রামের সাধারণ মানুষ, 1টা থেকে 5টা পর্যন্ত 5বার বিদ্যুৎ গেছে। 5টার সময় যখন আমার স্ত্রী অসুস্থ, আমি হাউমাউ করে টিকা শুরু করছি। কারণ আমাদের দেশের যে এই অবস্থা, এই দায় কার আর এটার সমাধানটাই কি, এটা আমার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলবো। জনাব শামসুজ্জামান দুদু, এটা আসলে উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে, মাত্র 6 মাসের একটা সরকার আমরা জানি, কিন্তু এই সমস্যাটা আসলে দীর্ঘ সময় ধরে তৈরি করা হয়েছে, বা বৈশ্বিক বিষয়ের দিকে তাকালেও সেটি আসলে বিএনপি সরকারের ঘাড়ে এসে পড়েছে। কিন্তু এটা তো জানতো, এই সরকার তো জানতো যে এই সমস্যাটাই সব থেকে প্রধান সমস্যা হতে যাচ্ছে, গ্যাস বিদ্যুৎ জ্বালানির সমস্যাটা। সেটি কি আরো আগে থেকে প্রস্তুতি নিতে পারতো কিনা? অবশ্যই নিতে পারত, কারণ বাংলাদেশের রাজনীতিতে এবার বিএনপি ক্ষমতা আসবে, যতই জামাত একটা ধারণা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষের ভিতরে বিএনপি এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের প্রভাবটা অন্য যে কোনো সময় থেকে ভালো ছিল। তো আপনি যে প্রসঙ্গটা বললেন, পরিকল্পনাটা থাকবে কিনা বা থাকা, এমন একটা সরকার আপনি নিজে উচ্চারণ করছেন যে ঘাড়ে এসে চাপা, মানে সেই সরকার সময় সৃষ্ট না, কিন্তু অতীত সরকারের সৃষ্ট যে অবস্থাটা, সেখানে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে তছনছ করে থুয়ে গেছে, ঠিক তেমনি আপনার ব্যাংক বলে কিছু নাই, খালি সাইনবোর্ড আছে। মানে আমাদের ডক্টর ইউনূস সাহেব মোটামুটি আশ্বস্ত করছিল, আমি নিজেও বিশ্বাস করছিলাম যে তার সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে, তার প্রতি অনেক রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান, রাজা রানীরা তাকে ভালো হিসাবেই জানে। সেহেতু তিনি উদ্যোগ নিলে হয়তো মানে যে টাকা আসবে সেতে 5 বছর না 10 বছরও মানে দেশ চলতে পারে। সে টাকা তো আসেই নাই, বরঞ্চ আরও ওই সময় মানে কিছু টাকা পাচার হয়েছে বলে অনেক মিডিয়াতে আসছে। তো বাংলাদেশে মানে একটা কর্তৃত্ববাদী শাসক 3টে টার্মে বাংলাদেশ ব্যাংক তছনছ করে ফেলছে। বাংলাদেশের
অর্থনীতি তছনছ করে ফেলছে। ঠিক সেই মুহূর্তে বলবো ডক্টর ইউনূস সাহেব যে আশার আলো দেখাবে সেই জায়গাটাও মানে আশা তো দূরে থাক, নিরাশাই হয়েছে। এই সময় বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতায় আসার পরে স্বাভাবিক কারণে এই 6 মাসের মধ্যে সেইভাবে বিদেশি অর্থ এই দেশে ঢোকে নাই, বা পাচারকৃত অর্থ এখনো পর্যন্ত অতীতে আনা সম্ভব হয় নাই, বর্তমান সরকার এখনো পর্যন্ত আনতে পারে নাই। উপরন্তু এবার যে গরমটা পড়ছে আমার কাছে মনে হয়েছে স্মরণকালে ভয়াবহ গরম, বিশেষ করে আমাদের অঞ্চলের ওইদিকে খুলনা ডিভিশনে মানে কুষ্টিয়া, মানে একটু ঢাকা থেকে একটু বেশি গরম ওদিকে আশপাশ। তো স্বাভাবিক কারণে সেই গরমটাও আছে। অবশ্য আমাকে যে প্রথম প্রশ্নকারী বেলাল সাহেব, হ্যাঁ বেলাল সাহেব, সেও গরমে কষ্ট পাচ্ছে, কারণ তার উচ্চারণই বলে দিচ্ছে সে খুব আনন্দে নাই। এবং যে কোনো গ্রাম অঞ্চলে শহরের থেকে বেশি মানুষ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো এখানে মানে যেমন তরিকুল ইসলামের ছেলে অমিত জ্বালানি প্রতিমন্ত্রী, সে কিন্তু আজকেও গতকালে যেমন ইয়ে করছে, আজকেও দুপুরেও বলছে যে সন্ধ্যার পর থেকে ঠিক হতে পারে, অনেকটা কমে আসবে। তো এই উদ্যোগগুলো যদি সফল হয়, মানে বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করছেন, রাজনৈতিক নেতৃত্ব শুধু না, কারিগর হিসেবে তারাও যদি সফল হয়, তাহলে এই জিনিসটা কমতে থাকবে, একবারই মানে মিটে যাবে এটা আমি মনে করি না, কিন্তু আস্তে আস্তে সহনীয় পর্যায়ে যাবে। আমি জনাব আলতাফ পারভেজ আপনার কাছে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস, এই সরকারের 6 মাস, প্রায় 24 মাস, যে সংকটগুলো আসলে তৈরি হয়েছিল, যে সংকটগুলো প্রতিটা সময় আমরা জানতাম যে সামনে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে, তার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি, এই সময়ে কেন কোনো প্রস্তুতি নেওয়া হলো না? না, সেটা তো আসলে সরকারের বলার বা ব্যাখ্যা করার ব্যাপার, বা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের ব্যাখ্যা করার ব্যাপার। আমি শুধু এটা বলতে চাই যে দেখুন, আমাদের দেশে এটা একটা প্রথা হয়ে গেছে যে একটা দল যখন ক্ষমতায় আসে, কোনো বিষয়ে ব্যবস্থাপনা সংকট দেখা দেয়, তখন অতীতের সরকারকে দায়ী করার একটা মানে প্রথা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, অতীতের অনেক অনাচার আছে, অব্যবস্থাপনা আছে, কিন্তু দেখুন বিএনপি যে ক্ষমতা নিয়েছে তারা তো আওয়ামী লীগের কাছ থেকে নেয় নাই, তারা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিদ্যুৎ সংকটটা এত ভয়াবহ ছিল না। তার মানে এখানে একটা ব্যবস্থাপনাগত সংকট আমরা টের পাচ্ছি। এবং আরেকটা বলতে হয়, শুধু তাই নয়, আমি বলবো শুধু বিদ্যুৎ মন্ত্রণালয়, অন্য ক্ষেত্রেও আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে যে ব্যবস্থাপনা সংকটটা কোথায়। আমি পত্রিকায় পড়েছি, যখন বিএনপি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বৈঠক করেছেন 1 মাস পরে, সেখানে উনি বলেছেন যে ঢাকার ভেতরে যতগুলো অবৈধ বাস টার্মিনাল আছে, মানে বড়গুলো নয়, বিশেষ করে 4টির না, সেগুলো তো সরানোর কথা বলেছেন, কিন্তু এর পরেও মাঝরাতে অনেকগুলো জায়গায় অবৈধ টার্মিনালে পরিণত হয়, শুক্রাবাদ, শ্যামলী ইত্যাদি বিভিন্ন জায়গায়। উনি বলেছিলেন অবিলম্বে এগুলো সরানো, এটা বলেছেন যে তাও 3 মাস হয়ে গেছে। কিন্তু আপনি এখন এই রাত 11টায় বের হন, সবগুলো জায়গায় কিন্তু সমস্যাটা 6 মাস আগে 24। তার মানে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা, যেটা বাস্তবায়নের জন্য একদিনই যথেষ্ট। বড় টার্মিনাল বলছি না, ছোট রাতে যেগুলো অবৈধ টার্মিনাল, বাসের ভিড় হয় এবং যানজট হয়ে যায়। তো প্রধানমন্ত্রীর এই নির্দেশ কিন্তু তার মানে সড়ক মন্ত্রণালয় পালন করছে না। তো প্রধানমন্ত্রীর নির্দেশ যখন মন্ত্রী সচিবরা পালন করেন না, তখনই কিন্তু একটা অব্যবস্থাপনার সংকট তৈরি হয়। এবং এই সংকট তো বিগত সরকারের আমলেও ছিল, কিন্তু বিগত সরকার রেখে গেছে বলে আমি এখন সমাধান করব না, তা তো হতে পারে না। ফলে অধিকাংশ মন্ত্রণালয়, আমি এখানে যেটা আমরা দেখেছি 6 মাসে, প্রধানমন্ত্রীর এক ধরনের শুভ ইচ্ছা আমরা দেখছি, কিন্তু যেটা দেখছি না সেইটার মন্ত্রণালয় ভিত্তিক বাস্তবায়ন। অধিকাংশ মন্ত্রণালয়েই আমি বলবো অদক্ষতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আপনি দেখুন, আপনার যে 2 দর্শক প্রশ্ন করলেন, তাদের কণ্ঠস্বরে কিন্তু বাস্তব অসন্তোষের একেবারে স্পষ্ট উপাদান আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের আপনি এখন যদি যান, জ্বালানির জন্য গাড়ির লাইন প্রত্যেকটা
স্টেশনের পেট্রোল পাম্পের চেয়ে প্রায় 2 কিলোমিটার দূরে চলে অনেকগুলো গেছে। পেট্রোল স্টেশন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে হ্যাঁ, দেশের বিভিন্ন তাইলে এই যে জায়গায়। মানুষের হয়রানি, এইটার তো একটা সমাধান দিতে হবে। এর সাথে আরেকটা বিষয়, আমি জনগণের ক্ষোভের একটা জায়গা বলি। আজকে প্রতিমন্ত্রী তিনি নিজে বলেছেন যে হ্যাঁ আজকে সন্ধ্যার পর থেকে সেটা কিছুটা প্রশমিত হতে পারে, সেটি একটা ভালো বিষয়। কিন্তু জনগণের ক্ষোভের জায়গা হচ্ছে যে সরকারের যেমন আমাদের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকু তিনি বলেছেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই, কারেন্টের লাইনগুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট গেলে আসতে দেরি হচ্ছে। এরকম মন্তব্য যখন করে বা লুকোচুরি করা হয় বিষয়গুলো নিয়ে, পরিষ্কার করা হয় না যে আসলে আমরা সংকটের মধ্যে আছি, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি সংকটগুলোর সমাধানের, সেটি এক ধরনের বিশেষভাবে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই, এবং এইটা হলো সেই ভাষা, অতীত সরকারের ভাষা, যে যে কোনো সমস্যাকে ধামাচাপা দেয়া, আড়াল করা, একটা অস্বচ্ছতার আবরণ তৈরি করা, এবং মানে ট্রান্সপারেন্সির অভাব আমি বলবো। তো এই মানুষ শুধু সমস্যায় কাবু তাই না, মানুষ এই পুরনো বলার ধরনেও কাবু। এবং বিভিন্ন জায়গায় এর মাঝেই দেখুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আপনি জাতীয় গুরুত্বপূর্ণ কাগজগুলো দেখুন, নিয়মিত চট্টগ্রাম, খুলনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোতে চাঁদাবাজি, হত্যা, গোলাগুলির খবর বেরোচ্ছে। এখন এইটা তো আমরা শুধু এটা বলতে পারি না যে 6 মাস হয়ে গেছে, তারপরে কি এটা বলা যায় যে এগুলা বিগত সরকারের আমলের দায় আমরা এখন বহন করছি? আমার মনে হয় 6 মাস কিন্তু একটা সরকারের 1/10, 10 ভাগের 1 ভাগ সময় কিন্তু চলে গেছে। পার্লামেন্টের 2টো অধিবেশন চলে গেছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের জন্য আমরা বলতে পারি জনগণকে যে আপনারা অপেক্ষা করেন, আমরা করব, আমরা জুলাই সনদ ইত্যাদি বাস্তবায়ন করব। কিন্তু জনজীবনের যেই সব সংকট, সেগুলোর জন্য কিন্তু জনগণকে অপেক্ষা করতে বলা যায় না। এবং এবার কিন্তু সার সংকটের জন্য 2-1টা জায়গায় মানুষ রাস্তা অবরোধ করেছে এবং ইতিমধ্যে। কিছু জায়গায় ভয়ঙ্কর রকম সিন্ডিকেটের খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ, যে তো এক উপজেলার সার আরেক উপজেলায় আমি বিক্রি বলবো করে যে দেওয়া হচ্ছে। এগুলা বিএনপির জন্য একটা লাল বার্তা, সতর্ক বার্তা। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। আবারও একটু পররাষ্ট্রনীতিতে আসি। বাংলাদেশ সবসময় একটা নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করে পররাষ্ট্রনীতিতে। সেখানে সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে এক ধরনের আশঙ্কা, এক ধরনের আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে, যেখানে আমাদের যে দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, সেটিকে নিয়ে প্রশ্ন উঠছে যে 13টি দেশকে নিয়ে যে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব, সেখানে বাংলাদেশের নামও আছে। সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? এই সিদ্ধান্তটি আসলে কেমন হলো? এটা আমার কাছে মনে হয় না যে খুব আশঙ্কাজনক ঘটনা, বরঞ্চ বাংলাদেশের সঙ্গে নিকট মানে কাছাকাছি যেসব দেশ আছে যারা বৈরিতা করছে, বিশেষত ভারত, বরঞ্চ তাদের আশঙ্কিত হওয়ার কারণ আছে। এটিকে আমাদের কোনোভাবে শক্তিশালী করছে কিনা? শক্তিশালী অবশ্যই করবে। আপনার বন্ধুর সংখ্যা যখন বাড়বে সামরিক খাতে, বিশেষ করে বাংলাদেশের সেই ধরনের সামরিক অবস্থানটা আছে কিনা, যেমন যে ধরনের বৈরিতা আমরা 5ই আগস্টের পরে দেখেছি এবং শেখ হাসিনার জায়গা দেওয়ার এটা তো একটা সিগন্যাল। তো সেই কারণে আপনি যেসব দেশগুলোর সঙ্গে আমরা এই চুক্তি দেখেছি, ধরেন এক ধরনের মানে নিরাপত্তা তো আপনার তৈরি হয়েছে আমার বিবেচনাতে। আপনি এখানেও নাই, ওখানেও নাই, মানে এখানেও আমার সম্পর্ক ভালো না, ওখানেও আমি কোনো মানে সেইভাবে প্রথাগত বাইরে গিয়ে আমি চুক্তি করি নাই, তাহলে পর ওখানেও নাই, তাই না? তো স্বাভাবিক কারণে তখন তো আমি একা। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে, আপনার একটু আগে আলাপ করলাম না সংলাপে যে প্রয়োজন, নিকটের বন্ধু যদি থাকতো তাহলে দূরের বন্ধু তো আমার দরকার নাই। নিকটের বন্ধু নেই বলেই দূরের বন্ধু আমার দরকার হয়ে পড়ছে। সেই জন্য আমার কাছে মনে হয় এটা তখনই লাগবে যখন আক্রমণকারী আক্রমণ করবে, তার আগ পর্যন্ত এটার কোনো মানে প্রয়োজন নাই। তো জনাব আলতাফ পারভেজ, এই বিষয়টি নিয়ে আপনি মন্তব্য করতে চাইবেন কিনা? সৌদি প্রতিরক্ষা জোটে অংশগ্রহণটা আপনি কিভাবে দেখছেন? আমি খুব সংক্ষেপে বলতে চাই, দেখুন সৌদি আরব আমাদের বন্ধু, এটা সত্য। যদিও ওরা আমাদের স্বীকৃতি দিতে 1975 সাল পর্যন্ত ওদের লেগে গিয়েছিল। পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরে, অনেক পরে সৌদি আরব স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, কিন্তু তারপরেও দুনিয়ায় আন্তর্জাতিক সম্পর্কে তো পুরনো বেদনা নিয়ে বসে থাকা যায় না। সৌদি আরবে আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে, প্রবাসীরা আছেন। কিন্তু ইরান কি আমাদের শত্রু?
সৌদি আরবের নেতৃত্বাধীন যে কোনো সামরিক জোটে যাওয়ার বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাস্তবতায় এর মানে হলো ইরানের বিরুদ্ধে নিজেকে স্থাপন করা। কারণ ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ, যুদ্ধ অবস্থা চলছে বলেই তো সৌদি আরব এই সামরিক জোটটা গঠন করেছে। এবং দেখুন, সৌদি আরব এই জোট গঠন করার আগে 50টির বেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল, মাত্র 13টি দেশ সাড়া দিয়েছে। কারণ এখানে ইরানের প্রসঙ্গ আছে, ইরানের সাথে সম্পর্ক খারাপের ঝুঁকি আছে। বাংলাদেশ কিন্তু অবলীলায় সেই ঝুঁকি নিল। কিন্তু ইরানের সাথে কি আমাদের খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, কিন্তু ইরানের সাথে ইরান কি আমাদের শত্রু? ইরান কি আমাদের কখনো ক্ষতি করেছে? এবং শুধু ইরান নয়, এখানে তো ইরান আমি শত্রু বানাচ্ছি ইয়েমেনকেও, ইয়েমেনের হুতিদেরও, লেবাননের হিজবুল্লাহকেও। তার মানে শত্রুতার একটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে শত্রুতার সমীকরণ, সেখানে আমি নিজে উদ্যোগী হয়ে প্রবেশ করে গেলাম। একই প্রেক্ষাপটে যদি জানতে চাই যে এই ইনভাইটেশন বাংলাদেশ যদি ইগনোর করত, সেখানে কি আবার সৌদি কেন্দ্রিক যে দেশগুলো আছে সেখানে শত্রুতা তৈরি হওয়ার না, তার মানে এটা নিয়ে আমাদের আলোচনার সুযোগ আছে, পুনর্ভাবনার সুযোগ আছে যে আমি কিন্তু সৌদি আরবে আমাদের স্বার্থ আছে, আমি আগেই বলেছি, আমাদের বন্ধু তারা, কিন্তু ইরানও আমাদের শত্রু নয়। তাইলে এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আরো দূরদর্শী হওয়ার ব্যাপার আছে, আরো জাতীয় পর্যায়ে আলোচনার ব্যাপার আছে। কিন্তু এই যে সিদ্ধান্তটা হলো, এটা কোথা থেকে হলো? আমরা একটা সামরিক জোটে যোগ দিচ্ছি, কিন্তু স্বাধীনতার পরে এরকম ঘটনা খুব বেশি ঘটে নাই। তাইলে এটা কি পার্লামেন্টে আলোচনা হলো, বা কোথায় আলোচনা হলো, কে সিদ্ধান্ত নিল? এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না। দেখুন, শেখ হাসিনার আমলেও ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হুটহাট অনেক সিদ্ধান্ত হলো। আদানির থেকে বিদ্যুৎ কেনার সময় আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। তখন কিন্তু আমরা বলেছি যে এই ধরনের চুক্তি, এই ধরনের সিদ্ধান্তগুলো জাতীয় পর্যায়ে আলোচিত হওয়া উচিত, আরো স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত, পার্লামেন্টে আলোচিত হওয়া উচিত। কিন্তু এবারও কিন্তু সেটা আমরা দেখলাম। ধন্যবাদ। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নে একটু দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। নাম আমি চট্টগ্রাম থেকে মিয়ামুল বলছিলাম। আজকের বিষয় হচ্ছে সংস্কার বনাম বাস্তবতা। বাস্তবতা। এই সংস্কারের বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে আইন শৃঙ্খলা, বিশেষ করে চট্টগ্রামে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এখন যে বিভিন্ন ধরনের হামলা, বাড়িঘরের হামলা এবং ডাকাতি, এই মত কালচারটা কি এই বিষয় নিয়ে কতটুকু সংস্কার করা হলো এবং কতটুকু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনো যে মব চলছে, বিভিন্ন ধরনের চুরি ছিনতাই থেকে শুরু করে, সেটি আসলে কতটুকু সংস্কার হলো, জনাব শামসুজ্জামান দুদু? আসলে এটা অস্বীকার করার পথ নেই যে কিছু কিছু ঘটনা আগের আমলের মবের মানে উৎপত্তি সবথেকে পণ্ডিত ব্যক্তির শাসনের মানে সময়, সেটা ডক্টর ইউনূস সাহেবের জামানা, 18 মাসের শাসনে। মানে উনি তৎকালীন সময়ে ছাত্রদেরকে বিশেষ করে যেভাবে আশকার এবং লাই দিছে, এটা এই শব্দ ব্যবহার করি এই জন্যে, কারণ তার কৃতজ্ঞতা ছিল এবং একাধিকবার তার ক্ষমতার উৎস হিসেবে জনগণের দেখায়নি, গণ অভ্যুত্থানকে দেখায়নি, ছাত্রদেরকে দেখাইছে, এরাই আমার ক্ষমতায় বসাইছে। ওরা তখন এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ডক্টর ইউনূস হয়ে গেছে এবং যেখানে গেছে যা খুশি তাই করছে। সেটার কিছুটা কমছে পরবর্তীতে। তার একটা উত্তরাধিকার সূত্রে বলবো না ঘাড়ের উপরে এসে ভেঙে পড়া বলবো জানি না, সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যায় নাই। চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় এখনো তার সিমটম। ওই যে কিছুদিন আগে একটা জায়গাটা আমি এখন মনে পড়ছে না, আপনাদের নলেজ আছে কিনা, যে একটা ছাত্র সে থানার মধ্যে গিয়ে ওসিকে চ্যালেঞ্জ করছে যে আমি তো পুলিশকেও পুড়িয়ে মারছি, এরকম দাবি করছে, হ্যাঁ পরিচয় দিয়ে। এবং সেটি সম্ভবত তার ঘনিষ্ঠ বন্ধুই সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে, সে নিয়ে অনেক ঘটনা হয়েছে। তো ওই জিনিসটা মানে আপনার কন্ট্রোল করতে গেলে মানে যে অবস্থাটা দাঁড়াবে, সেটি এখনো পর্যন্ত, এখন দেখুন এই সরকারের চৌখুশ মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরা হয়, তো স্বাভাবিক কারণে এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে এখনো কমছে না কেন। এখনো তো এরকম একটা দক্ষ মন্ত্রী বা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোনো সরকারের মিনিমাম একটা সময় পর্যন্ত 6 মাস যথেষ্ট না। যদি কালটা গণতান্ত্রিক শাসন থেকে আরেকটা শাসনে আসতো,
একদম। তাহলে আমি এটা মেনে নিতাম। আপনার দীর্ঘ একটা সময় 18 বছরের একটা অব্যবস্থাপনা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তারপরে অন্তর্বর্তীকালীন যেখানে কোনো সরকারি সেভাবে কাজ করে না, তারপরে তো বিএনপি সরকার। জি। সেই জন্য আমি হচ্ছে না এটা বলবো না, কিন্তু এখনই সবকিছু ঠিক হয়ে যাবে এটা আমি সেটিও বলবো আপনি না। বলছেন তবে না, জি। কঠোর হাস্তে দমন করা ছাড়া কোনো বিকল্প আছে এটা আমার কাছে মনে অসংখ্য হয় না। ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ। আপনার কাছে একটু এই যে সংস্কারের বিষয়টা নিয়ে আসি, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনের সংস্কারের প্রত্যাশা আসলে আমাদের ছিল, সেই সংস্কারের কতটুকু আসলে বাস্তবায়ন হতে দেখছেন বা প্রত্যাশা করেন কিনা যে সামনে হবে? দেখুন, এইটা তো এক দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা অনেক কথা বলতে হয় আর কি, যে 2 বছর আগে কি পরিস্থিতি ছিল, মানে রাজনীতিবিদরা তো সব করতে রাজি ছিলেন ছাত্র সমাজ বা জনগণের চাওয়ার, কিন্তু সেই যে মৌলিক চাওয়াগুলোর তো বড় কিছু অর্জিত হলো না। 3টে বিষয় আমরা পেয়েছি গত 2 বছর পরে। একটা হলো একটা নতুন সরকার, একটা নির্বাচন, কথা বলার বাড়তি একটা স্বাধীনতা তৈরি হয়েছে যেটা বিগত সময়ে কমে গিয়েছিল বা ছিলই না, গুম খুন এগুলা কমেছে। কিন্তু এই 3টি বিষয় ছাড়া অন্য অন্য সব ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক সংস্কারে, পুলিশের সংস্কারে, স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে আমি বলবো তো কিছুই অর্জিত হয় নাই। জুলাই সনদে যে বিষয়গুলো এসেছিল, গণভোট হয়েছিল, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেটা বিএনপি শপথ নেয় নাই, বিএনপি দলীয় সংসদ সদস্যরা। ফলে সেই বিষয়গুলো এখন প্রায় অতীতের বিষয় হতে চলেছে। বিএনপির নেতৃত্ব বারবার বলছেন যে জুলাই সনদের সব কিছুই আমরা বাস্তবায়ন করব, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখুন আজকে একটা আমি উদাহরণ দিই। জুলাইয়ে একটা বক্তব্য ছিল, খুবই কমন বক্তব্য, যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই। এটা খুব একটা কমন ডায়ালগ ছিল আন্দোলনকারীদের এবং প্রত্যাশাও এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যাশা। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ মানে সকল জাতির, সকল লিঙ্গের, সকল ধর্মের মানুষের সম অধিকারের ব্যাপারই তো। আজকে দেখলাম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বললেন বাংলাদেশে আদিবাসী বলে কিছু, মানে ইন্ডিজিনাস পিপল বলে কিছু নেই। 2জন গুরুত্বপূর্ণ নেতা বললেন। দেখুন, ইন্ডিজিনাস পিপল বলতে বোঝায় যারা প্রান্তিক, যাদের সংস্কৃতি মানে অবক্ষয়ের মুখে আছে, যাদের ভূমি অধিকার সংকটে আছে, যারা বাঙালি নয় এরকম। তো তারা কি বাংলাদেশে নেই? অতীতে বিএনপির অতীত শাসন আমলে বেগম খালেদা জিয়ারও কিন্তু আদিবাসী দিবসে শুভেচ্ছা বার্তার দিয়েছেন উনি, পেপারে ছাপা হয়েছে, সংবাদ হয়েছে। তো এইগুলো তো অন্তর্ভুক্তি বাংলাদেশের পক্ষে যায় না। আরেকটু ছোট করে যদি জানতে চাই, ভিন্ন মতের প্রতি আমরা যে চাচ্ছিলাম সবসময় যে রাষ্ট্রের যে আচরণটা চেঞ্জ হওয়ার ব্যাপারটা, রাষ্ট্রের বা রাজনৈতিক দলগুলো, সেই পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? না, ভিন্ন মতের সেটা প্রতি? আমি বলবো এখন মানে খারাপ নজির কম। সেখানে আমি ইতিবাচক অবস্থা এখন পর্যন্ত আছে, যে মানুষ লিখতে পারছে, মানুষ বলতে পারছে, মানুষের কথা শোনা হচ্ছে। অন্তত আমি দেখছি যে প্রধানমন্ত্রী শুনছেন। জি, ভাই আমি ছোট করেই নিব কারণ একেবারে সময় কম। যেমন শামসুজ্জামান দুদু, আপনাদের সরকারের আসলে 180 দিনের একটা টার্গেট ছিল যে এই 6 মাসের মধ্যে মন্ত্রিপরিষদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং তারপর যার পারফরমেন্স যেমন সেই অনুযায়ী পরিবর্তন করা হবে। সেটিকে আমরা সামনে দেখতে যাচ্ছি কিনা? এটা নিয়ে তো বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা আছে। যে ভালো করবে সে তো এগিয়ে যাবে, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ভালো করছে না, সে তো পিছনে পড়ে যাবে। এমন তো হতেই পারে। পারফরমেন্স কেমন দেখছেন বর্তমান মন্ত্রিসভার? আমি বলবো সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করলে সমালোচনা জায়গা যেমন আছে, প্রশংসার জায়গাটা একটু বেশি আচ্ছা, আমার কাছে মনে হয়েছে। আর এই সরকারের 70% প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য, পার্লামেন্টের মেম্বার, 70%-এর ঊর্ধ্বে হচ্ছে নতুন। মানে তারা এর আগে পার্লামেন্টে যায় না, এর আগে মন্ত্রী হয় না, এর আগে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতাও হয় না। ওই অর্থে কিন্তু আমরা যখন নতুনের জয়গান গেতে চাচ্ছি, ওই অর্থে কিন্তু এটা একেবারেই তাৎক্ষণিকভাবে সমালোচনাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যথাযথ হবে না। একটু সময় দিয়ে মানে কাজগুলো দেখা, অন্য কোনো সরকারের সঙ্গে এই সরকারের ভিন্নতা ওই জায়গায়, এরা নতুন, সেই হিসেবে দেখি না
অসংখ্য আমার তো মনে হয় যে ধন্যবাদ। প্রশংসার জায়গাটাই বেশি। বেশি মনে করছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন স্বাধীন সংলাপের সঙ্গে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।